আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল যে ট্রাম্প এবং মোদির সঙ্গে যে ফোনালাপ হয়েছে, তারপরে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম, সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে। সম্ভবত আপনাদের চোখও এড়ায়নি। আজকে বলবো তার পরের ঘটনা। এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি। উনি সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে, বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান। তার রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে আর খুব বেশি দেরি করা যাবে না। কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি 11 জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে। তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস সমস্ত রেডি হয়ে রয়েছে। আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি রাজি হয়ে গেছেন। ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতড়া মেরে দাও। কারণ ট্রাম্পের মালিকের যা মানে কীর্তি, ধরুন সকালবেলা যে কথাটা বলছে, পরের দিন ঘুম থেকে উঠে সেটা ভুলে গিয়ে আর উল্টো কথা বলে দেবেন। ফলে আর দেরি করো না, 6 তারিখ থেকে 10 তারিখের ওই যে ট্যুর, সেটাকে ক্যান্সেল করে দাও। আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও। ফলে রাত্রিবেলা তড়িঘড়ি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি অন্য একটা কাজেও 4 তারিখে তিনি যেতেন। আমি পরে বলছি কেন তিনি 4 তারিখ যেতেন। ডক্টর জয়শঙ্কর এবং পীযূষ গোয়াল এবং সহ 21 জনের একটা টিম ঝটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা, আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে যখন সকাল হবে তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন। বিশেষ করে বাংলাদেশ, তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু তারপরে হবে, আগে বাংলাদেশ হবে। আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি, ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না, কিন্তু ট্রাম্প তিনি পেন্টাগনকে দিয়ে একটা, নিজে করেননি, পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি, চিঠিটা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, ভারত আমার পুরনো বন্ধু, একদম গ্রেট ফ্রেন্ড মোদি, তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত এবং 25% শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, তার জন্য 25% তো বন্ধ তুলে নিলাম, আর 25% যেটা ছিল সেটা 18% নামিয়ে আনা হল। ট্রাম্প নিজেই প্রথমে 25% শুল্ক ধার্য করেছিলেন, সেটাকে 18% নিজেই করে নিলেন। এবারে তো আরো দরাদরি হবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, 12 থেকে 15 বেশি ভারত উঠবে না। এবার দর কষাকষি দেখবেন সেই 12 থেকে 15-র মধ্যেই এসেই দাঁড়াবে। কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল্ক সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে। যত আমাদের এফটিএ হয়েছে যে দেশের সঙ্গে, সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি। এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে, সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুড়ি উড়িয়েছেন। কেউ গাল চুল করছে, কেউ চুলে হাত দিচ্ছে, 2-1 আমলা হাত তুলেছেন, আর হাত তুলেছেন পীযূষ গোয়েল, এবং হাত তুলে তিনি হো হো করে হাসছেন। তখন বলছে, আপনি হাসছেন কেন? তখন পীযূষ গোয়েল বলেছেন, আমি তো জানি আপনি কি বলবেন।
তা বলছে যখন জানেন তখন আমার এখানে আসুন, এসে সবাইকে বলুন যে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম। তখন পীযূষ গোয়াল বলেন, ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো, আর মেন অবজেক্টটা হচ্ছে ঘুড়ি। সুতো যার হাতে, হাওয়া যার পালে, ঘুড়ি সেই ওড়াবে। এবং সে জানে ঘুড়িকে কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে এবং লাটাই গুটলে ঘুড়ি কোথায় আসবে, এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারবো। এটি হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা। আপাত দৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে, কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে। তখন মোদিজি বলেন, এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি। আসলে আমাদের জীবনে আমরা a+b হোল স্কোয়ার তার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি? আমার তো মনে নেই, আপনাদের অনেকে মনে থাকতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেয় হয়ে থাকে। এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজগোজ হই হুল্লোড় ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো, ওটা কিন্তু বিয়ে নয়। বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে আর হাজবেন্ড যখন সংসারে প্রবেশ করবে, ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে, সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে। আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো, আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো। এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয়, আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয়, তার একটা দাম আছে, নিশ্চয়ই আছে। লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো। কিন্তু এই লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই। তো এই কথা বলার মানে মিটিং শেষ হওয়ার পর ঝটাপট যে যার রেডি হয়ে বেরিয়ে যান। তারপরেই আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে, পেন্টাগনের পেজ থেকে উনি একটা বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু, মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যে 18% ট্যারিফ ভারতের উপরে লাগালাম, নামিয়ে আনলাম। যদিও বললাম আমি যে ওটা করবে না। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো। এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই। লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই, অর্থাৎ লিখিত চাই। লিখিত হয়ে গেল। এইবারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে 7 সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের, এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব। মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন। তিনি কেন বললেন, আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না। তিনি কথা বলেছেন এই কারণে, যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে সেটা স্বরাষ্ট্রের আন্ডারে পড়ে, তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না। এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না। মার ধর ধর মার ধর যখন তখন শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যে কবে হবে না হবে আমি বলতে পারবো না,
মার ধর যেটাকে শুরু হয়ে যাবে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিক ভাবে হোক, কিভাবে হবে আমি জানি না। তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না। সুতরাং সময় এসে গেছে। আমি বলেছিলাম না, বারবার আমি বলে যাচ্ছি, এই যে 12 তারিখে আপনাদের নির্বাচন, তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ। 12 তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন। এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে, যেটা আপনাদের কল্পনাতীত। আমি বরাবর বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে, যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন। আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পড়ে এসছে, এখন দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে। সবাইকে আমি সেই অপেক্ষা করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো এবং আপনাদের সাবধানে থাকতে বলবো। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো, ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো, আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটি নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে? একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশে উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে, সেখানেও আসতে পারে বড় ধরনের চমক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 60টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল। 30 জানুয়ারি নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে।
একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টোমাস কিন। আইসিজি বলছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। ৩রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে অনেক মামলা আছে, কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। প্রতিবেদনটির মূল কথা হলো কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনো নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1785টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। শেখ হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2রা ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাসকিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেওয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল, ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন টমাসকিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। 3রা ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন, তার দল ক্ষমতা এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী কক্সবাজারের নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশলী মন্তব্য করছেন। তবে দলটির চেয়ারপারসন তারেক রহমানও কিছুদিন আগে টাইম ম্যাগাজিনকে বলেছেন, দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সূত্রগুলো বলছে, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা কয়েকটি দেশের আশঙ্কা, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার হচ্ছে। 2রা ফেব্রুয়ারি কলকাতার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়টি আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে এনেছেন। তিনি বলেছেন, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে আগামী অন্তত 5 থেকে 10 বছর, সম্ভব তারও বেশি সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বাংলাদেশের সেনাবাহিনীর একটি সূত্র বলছে, পশ্চিমা দুটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। পশ্চিমা দাতা গোষ্ঠী ও দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সবশেষ পরিস্থিতি ও আওয়ামী লীগ এবং জঙ্গিবাদের ইস্যু নিয়ে 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। যদিও তার সফরের মূল ইস্যু হলো দুষ্প্রাপ্য খনিজ, কিন্তু হঠাৎ করে ট্যারিফ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশে চরমপন্থার উত্থান। দর্শক, আন্তর্জাতিক মহল থেকে এসব তাগিদের চেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য কি করছে। গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। সূত্রগুলো বলছে, দলটির করণীয় ঠিক করতে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য কলকাতা থেকে দিল্লি গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 9 জন নেতা। 4 ফেব্রুয়ারি ওই বৈঠকটি হবে। সূত্রগুলো বলছে, রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কথা দলটির নেতাদের পক্ষ থেকে বলা হবে, যেটির ইঙ্গিত পাওয়া যায় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। আবার কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গার্ডিয়ানকে বলেছেন, তারা সাধু ছিলেন না, পুরোপুরি গণতান্ত্রিকও ছিলেন না, 2018 সালের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না, সেটাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে, দলের দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা সহ একাধিক কর্মসূচি ঠিক করেছে দলটি। কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি এরই মধ্যেই শুরু হয়ে গেছে। তার আগে নির্বাচনে যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যান, সে ব্যাপারে আরও প্রচারণায় নামতে পারে দলটি। সবশেষ চমক থাকতে পারে শেখ হাসিনার পক্ষ থেকে। এখন এই পর্যন্ত।